হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। তোমরা হয়তোবা অনেকে আমাকে চেনো, অনেকে চেনো না। তো আমি শুরুতে একটু আমার ইন্ট্রোডাকশনটা দিই। আমি ইশতিয়াক আহমেদ সোহান। আমি পড়াশোনা করতেছি রুয়েট মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিং ডিপার্টমেন্টে। আমি হচ্ছে 22 সিরিজ। আর আরেকটা ছোট্ট পরিচয় আছে, আমি হচ্ছে কেমশিফুতে সিইও হিসেবে আছি। দাদার সাথে কন্টেন্টে কাজ করি, আরও অনেক ছোটোখাটো কাজ করা হয় কেমশিফুতে। তো আমি হচ্ছে তোমাদের জন্য ফ্রিতে একটা এমসিকিউ সিরিজ নিয়ে আসতেছি, যেখানে হচ্ছে আমরা বোর্ড এমসিকিউ থেকে শুরু করে তোমার হচ্ছে ইঞ্জিনিয়ারিং, ভার্সিটি, মেডিকেল সবই মোটামুটি দেখানোর ট্রাই করব, এবং সাথে আমি টুকটাক যা বেসিক লাগে এটাও আমি তোমাদের দেখানোর ট্রাই করব। তো আমি চাইতেছি ক্লাসগুলো খুব শর্ট হোক, এই জন্য আমি বেশি কথা বাড়াইতেছি না। ওই জন্য আমরা আজকে যেটা শুরু করব সেটা হচ্ছে আজকে আমরা গুণগত রসায়নের প্রথম পার্ট নিয়ে কথাবার্তা বলবো। আজকে আমরা পরমাণুর কণিকা নিয়ে কথা বলবো, মানে এমসিকিউ দেখবো আর কি। পরমাণুর কণিকার সাথে যে জিনিসটা চলে আসে সেটা হচ্ছে রেডিও অ্যাক্টিভিটি। তারপর হচ্ছে রাদারফোর্ডের মডেল নিয়ে এমসিকিউ দেখবো, আর হচ্ছে বোর মডেলের কিছু মানে শুরুর যে জিনিসপত্রগুলো ওগুলো নিয়ে আমরা দেখব। তো আজকে হচ্ছে তোমাদের যে হাইড্রোজেন বর্ণালী আছে ওইটা বাদ থাকবে, ওইটা আমরা পরের দিন। আমি চিন্তা করছি গুণগতর ম্যাক্সিমাম 3টা অথবা খুব বেশি হলে 4টা ক্লাসের মধ্যে শেষ করবো আর কি। তো চলো শুরু করি। তো প্রথম কোশ্চেনটা বলছে যে কোন কণিকার স্থায়িত্ব সব থেকে কম। তো দেখো, ইলেকট্রনের কথা বলছে, ইলেকট্রন স্থায়ী কণিকা। তার আগে আমি একটু শুরুতে একটা জিনিস বলে দেই যে পরমাণুর স্থায়ী কণিকা হচ্ছে 3টা। এক নম্বরে হচ্ছে ইলেকট্রন, 2 নম্বরে হচ্ছে প্রোটন, আর 3 নম্বরে হচ্ছে নিউট্রন। তো এই 3টা পরমাণুতে স্থায়ীভাবে থাকে। তো আমাদের এখানে জিজ্ঞাসা করছে কোন কোনার স্থায়িত্ব সব থেকে কম। সো ইলেকট্রন হবে না, প্রোটনও হবে না, নিউট্রনও হবে না, কারণ 3টা স্থায়ী কণিকা। তো একমাত্র বাঁচে থাকে কি? মেসন। ঠিক আছে, তাহলে আমাদের অ্যান্সার হচ্ছে মেসন। এটা হচ্ছে ঢাকা বোর্ড 2023 আসছিল। আচ্ছা, তারপর বলছে যে প্রোটনের প্রকৃত ভর কত। আমরা 2টা ভর জানি, একটা হচ্ছে প্রকৃত, আরেকটা আমরা জানি হচ্ছে আপেক্ষিক। ঠিক আছে, তো প্রকৃত ভর আমরা হচ্ছে একটা জানি, যেটা আমরা এখানে সলভ করব। আর আপেক্ষিক ভর প্রোটনের ক্ষেত্রে আমরা ধরে নেই একটা ধরি আর কি। তো এখন প্রকৃত ভর আমাকে জিজ্ঞাসা করছে। আপেক্ষিক ভরটা আমরা কেন ইউজ করি? আপেক্ষিক ভরটা ইউজ করি আমরা আমাদের হিসাবের সুবিধার জন্য। যেমন হচ্ছে আপেক্ষিক চার্জ আমরা প্রোটনের জন্য +1 ধরে নেই, ইলেকট্রনের জন্য -1 ধরে নেই, এরকম আর কি। তো প্রোটনের প্রকৃত ভর বলছে দেখো 1.6 × 10⁻24 গ্রাম না, প্রোটনের প্রকৃত ভর হচ্ছে 1.63 × 10⁻63 না 673 × 10⁻, এখানে দেখো সবগুলা গ্রামে দেওয়া আছে। তো গ্রামে আমার অ্যান্সার হচ্ছে 1.673 × 10⁻24 গ্রাম। আর এটা যদি কেজিতে হয় তখন হবে হচ্ছে 10⁻27, কারণ কেজিতে নিতে গেলে আমার কত দিয়ে গুণ করতে হয় বলো তো? আমি ছোট একক থেকে বড় এককে যাইতেছি, তার মানে কি মাইনাস পাওয়ার গুণ হবে। 10⁻³ যদি গুণ করি তাহলে দেখো গুণ করলে কী হয়, পাওয়ার যোগ হয়ে যায়, 24 আর 3 27 কেজিতে। বাট আমার গ্রামে দেওয়া আছে, তো অ্যান্সার হবে 10⁻24। এখানে দেখো 10⁻24, এখানে আছে 1.673, আর এটা হচ্ছে 675, এটা হচ্ছে নিউট্রনের ভর। ঠিক আছে, এটা হচ্ছে নিউট্রনের ভর, তাহলে এইটা হচ্ছে আমার প্রোটনের ভর। ঠিক আছে, পরেরটাতে যাই। ক্লোরিন 35 ও ক্লোরিন 37 প্রকৃতিতে 75% এবং 25% হলে ক্লোরিনের পারমাণবিক ভর কত? পারমাণবিক ভর এম বের করতে বলছে। তো এম এর ফর্মুলা আমরা কি জানি? পারমাণবিক ভর। এখানে যদি কখনো এরকম আইসোটোপের কি দেওয়া থাকে, তোমাদের পার্সেন্টেজ দেওয়া থাকে, তখন তুমি যেটা করবা সেটা হচ্ছে তোমার এই পার্সেন্টেজ প্রথমটা কত? 75, 75 ভর কত? 35 × 35 গুণ করে দিলাম। আরেকটা আছে
25 সরি প্লাস হবে প্লাস 25 ইন্টু আমার ভর কত 37, তাহলে গুণ করে দিলাম দিয়ে 100। এটা হচ্ছে আমার ফর্মুলা, এটা 9-10-এ পড়ে আসছো তোমরা, ওই জন্য আমি বলতেছি না বিস্তারিত আর কি। তো এটা একটু ক্যালকুলেশন করি আমরা। ক্যালকুলেশন করলে যেটা আসবে 75 ইন্টু 35 প্লাস 25 ইন্টু 37। আমি চেষ্টা করব যত শর্টে ক্লাসটা শেষ করা যায়, কারণ এগুলাতে বেশি টাইম নিয়ে লাভ নেই। দেখো আমার আসছে হচ্ছে 35.5। তো এটার আমার পারমাণবিক ভর হচ্ছে 35.5। এটা ভাইস ভার্সাও আসতে পারে, এইটা দিয়ে তোমাকে এই পার্সেন্টেজ অথবা এই পার্সেন্টেজ বের করতে বলতে পারে, ঠিক আছে। তো এটা আমাদের অ্যান্সার হবে 35.5, এটা হচ্ছে আমাদের অ্যান্সার। আচ্ছা, ক্যান্সার চিকিৎসায় ব্যবহৃত হয় কোনটি? এটা সিলেট বোর্ড 2023 আসছিল। ক্যান্সার চিকিৎসায় মনে রাখবা রেডন ইউজ করা হয়। এটা বোঝানোর তো কিছু নেই, তাই না? আচ্ছা, পরেরটা দেখি। তেজস্ক্রিয় কোবাল্ট 60 আইসোটোপের সাহায্যে কোন রোগ নির্ণয় করা যায়? এটা মনে রাখবা যে কোবাল্ট 60-এর মাধ্যমে আমরা ক্যান্সার শনাক্তকরণ করতে পারি, ঠিক আছে। আমরা কোবাল্ট 60-এর মাধ্যমে আমরা ক্যান্সার শনাক্ত করতে পারি। আচ্ছা, তারপর বলছে যেসব পরমাণুর ভর সংখ্যা একই কিন্তু পারমাণবিক সংখ্যা ভিন্ন তাদেরকে কি বলা হয়? আমরা হচ্ছে 3টা জিনিস জানি। একটা হচ্ছে আইসোটোপ, আরেকটা হচ্ছে আইসোটোন, আরেকটা হচ্ছে আইসোবার, ঠিক আছে। তো আমরা কি জানি? আইসোটোপ পি, প্রোটন সেম, আইসোটোন এন আছে শেষে, তাই না? তাহলে নিউট্রন সেম। তারপর বলছে আইসোবার, এটা ভরের সাথে কানেক্টেড, সো ভর সংখ্যা সেম। ঠিক আছে। তো আমাদের যদি প্রোটন সেম হয় তাহলে আইসোটোপ, নিউট্রন সেম হলে আইসোটোন, ভর সংখ্যা সেম হলে আইসোবার, ঠিক আছে। তো এখানে আমাদের কি বলছে? এখানে আমাদের বলছে ভর সংখ্যা সেম। এখানে ভর সংখ্যা সেম হলে কি হয়? আইসোবার হয়। তো এটা আমাদের অ্যান্সার হবে হচ্ছে আইসোবার। আইসোটোপ হবে না, আইসোটোনও হবে না, আইসোমার অন্য জিনিস, এটা এখানে ডিসকাস করতেছি না, ঠিক আছে। কোনটি আইসোটোনের উদাহরণ? আইসোটোন শেষে এন আছে, তার মানে কি নিউট্রন সেম, তাই না? নিউট্রন সেম। এখন আমাদের দেখতে হবে কোনটা নিউট্রন সেম। এখানে দেখো 40, 18, তার মানে ভর সংখ্যা 40, পারমাণবিক সংখ্যা হচ্ছে 18। তো আমি যদি বিয়োগ করি তাহলে কত আসবে? 2, 22। এখানে হচ্ছে 22 ভর, আমার হচ্ছে নিউট্রন সংখ্যা। এখানে দেখো 40, 19 বিয়োগ করলে 21 আসে, তাহলে ম্যাচ করতেছে না, তার মানে এটা হবে না। তারপর দেখো এটা 36 থেকে 16 বাদ দিলে কত হয়? 16 দুগুণে 32, এদিক 4 ওদিক 16, 20। দেখো এখানে বিয়োগ করলেও 20 আসে, এখানে বিয়োগ করলেও 20 আসে, তার মানে কি এখানে নিউট্রন সংখ্যা সবগুলারই 20, তার মানে সেম। সেম হইলে এইটা হবে আমাদের অ্যান্সার। এটা হচ্ছে আমাদের কি? আইসোটোন, ঠিক আছে। আচ্ছা, তারপর বলছে সাধারণত বোর ইলেকট্রন কক্ষপথে আবর্তনকালে কয়টি সমসংখ্যক পূর্ণ তরঙ্গ সৃষ্টি করে? ইলেকট্রন আমরা জানি যখন ঘোরে তখন হচ্ছে তরঙ্গ আকারেও থাকে, আবার কণা আকারেও থাকে, তাই না? তো আমাদের বলছে যে কোনো একটা কক্ষপথে যদি আবর্তন করে সে কয়টা পূর্ণ তরঙ্গ তৈরি করবে। তো মনে রাখবা যত নাম্বার কক্ষপথ ততটা পূর্ণ তোমার হচ্ছে তরঙ্গ। তো আমার ফর এক্সাম্পল যদি প্রথম কক্ষপথে থাকে, এন এর ভ্যালু যদি 1 হয় তাহলে
তরঙ্গ হবে হচ্ছে মানে পূর্ণ তরঙ্গ হবে একটা। যদি n এর ভ্যালু 2 হয় তরঙ্গ হবে 2টা, n এর ভ্যালু যদি 3 হয় তাহলে তরঙ্গ হবে 3টা। তার মানে কি যতটা n ততটা হচ্ছে তরঙ্গ। তাহলে আমাদের বলছে কতটা সংখ্যক, তার মানে n সংখ্যক। n এর ভ্যালু যদি 1 হয় তাহলে একটা তৈরি হবে, যদি n এর ভ্যালু 2 হয় 2টা তৈরি হবে, তাহলে n সংখ্যক তৈরি হবে। মনে করো কোনো একটা ইলেকট্রন তৃতীয় কক্ষপথে আছে, তখন তরঙ্গ হবে 3টা। তখন জিনিসটা হবে এইরকম, এই যে এইরকম, যে ইলেকট্রন এই যে মাথা গুনবা, বুঝছো? অনেক সময় চিত্রও দিয়ে দিতে পারে, চিত্র দিয়ে বলতে পারে এটা কয় নাম্বার কক্ষপথ। এখানে মাথা গুনবা, দেখো 1টা 2টা 3টা, 3টা মাথা আছে, তার মানে তরঙ্গ হচ্ছে 3টা। তো যেহেতু তরঙ্গ 3টা তাহলে n এর ভ্যালু হবে 3, তার মানে এটা হচ্ছে তৃতীয় কক্ষপথ। ঠিক আছে? আচ্ছা, তারপর যাই। বোর মডেল অনুসারে একটি বোর ইলেকট্রন তৃতীয় কক্ষপথে n এর ভ্যালু হচ্ছে 3 অবস্থিত থাকলে কক্ষপথে একটি পূর্ণ আবর্তনের পর ইলেকট্রনটি কতটি পূর্ণ তরঙ্গ সৃষ্টি করবে। ঠিক আছে? জিজ্ঞাসা করছে যে একটা ইলেকট্রন যদি তৃতীয় কক্ষপথে থাকে তাহলে সে হচ্ছে একবার আবর্তন করলে কতটা পূর্ণ তরঙ্গ সৃষ্টি করবে। আমরা একটু আগে দেখলাম যত নম্বর কক্ষপথ ততটা পূর্ণ তরঙ্গ। তার জন্য যেহেতু তৃতীয় কক্ষপথে আছে তাহলে পূর্ণ তরঙ্গ হচ্ছে 3টা। এটা কুয়েটে আসছিল। আচ্ছা, কোনো ইলেকট্রনে মানে কোনো স্থানে ইলেকট্রন পাওয়ার সম্ভাবনা বোঝায় কি দ্বারা? তো এটা মনে রাখবা, আমরা হচ্ছে ওই যে শ্রোডিঞ্জারের যে ওয়েভ ইকুয়েশন আছে, তো ওই ওয়েভ ইকুয়েশন থেকে আমরা যে জিনিসটা পাই যে সাই স্কয়ার, এটাকে বলা হয় সাই স্কয়ার দ্বারা কোনো একটা স্থানে ইলেকট্রন কতটুকু পাওয়া যাবে এটা বোঝা যায়। তো এটা একটু ইম্পর্ট্যান্ট, মাথায় রাখিও। কোনো স্থানে যদি সাই স্কয়ার দ্বারা আমরা হচ্ছে ওই স্থানে ইলেকট্রন পাওয়ার পসিবিলিটি কত সেটা হচ্ছে বোঝা যায়। আর যেখানে হচ্ছে 90 to 95% হচ্ছে ইলেকট্রন পাওয়ার সম্ভাবনা, সেটাকে আমরা বলি হচ্ছে কি বলতো, অরবিটাল। ঠিক আছে? আচ্ছা, কোনটি সঠিক সমীকরণ? এটাও হচ্ছে শ্রোডিঞ্জার রিলেটেড। তো তোমাকে বলছে দেখো কি সাই স্কয়ার ডিভি ইজ ইকুয়ালস টু 0। তো এটা আমি ডিরেক্টলি অ্যান্সারটা বলে দিই। এটার অ্যান্সার হবে -ইনফিনিটি থেকে +ইনফিনিটি সাই স্কয়ার ডিভি ইজ ইকুয়ালস টু 1। এটা আসলে কি বোঝায় এটা আমি একটু ব্যাখ্যা করি, তাহলে বাকিগুলো বুঝতে পারবো। সাই স্কয়ার মানে একটু আগে দেখে আসলাম, সাই স্কয়ার মানে হচ্ছে ইলেকট্রন পাওয়ার সম্ভাবনা, আর ডিভি হচ্ছে বোঝাচ্ছে যে একটা জায়গা বলতে পারো। তো তুমি হচ্ছে একটা জায়গার কি করলাম, -ইনফিনিটি মানে কি একদম শেষ মাথা থেকে, +ইনফিনিটি মানে কি একদম মানে শুরু থেকে একদম শেষ পর্যন্ত। -ইনফিনিটি থেকে +ইনফিনিটি ইন্টিগ্রেশন মানে কি সব জায়গাকে যোগ করা, তাই না? তো তুমি কি করতেছো, একদম শুরু থেকে শেষ পর্যন্ত সব জায়গায় ইলেকট্রন পাওয়ার সম্ভাবনা খুঁজতেছো। তো সেখানে কি ভ্যালু পাবো? 1 মানে কি, 1 মানে কি তুমি যদি দুনিয়ার যত জায়গা আছে -ইনফিনিটি থেকে +ইনফিনিটি সব জায়গায় তন্ন তন্ন করে খোঁজো, ইলেকট্রন অবশ্যই পাবা, কারণ ইলেকট্রন তো দুনিয়ার বাইরে যাইতে পারবে না, তাই না? তো ওই জন্য আমরা বলতেছি যে -ইনফিনিটি থেকে +ইনফিনিটি সাই স্কয়ার ডিভির ভ্যালু হচ্ছে 1। যদি আমরা দুনিয়ার সব জায়গায় খুঁজি তাহলে অবশ্যই ইলেকট্রন পাবো। এখানে দেখো 0 থেকে ইনফিনিটি আছে, হবে না। এখানে দেখো সাই ডিভি আছে, আবার 0 থেকে ইনফিনিটিও হবে না, নাম তো নেই। ঠিক আছে, সামনে হাইড্রোজেন বোমায় সংঘটিত বিক্রিয়ার নাম কি? হাইড্রোজেন বোমায় মনে রাখবা যে 2টা হাইড্রোজেন মিলে হিলিয়াম তৈরি হয়, এটাকে বলা হয় ফিউজ বা ফিউশন। মানে 2টা একসাথে যুক্ত হয়ে একটা বড় জিনিস তৈরি হয়, সেটাকে আমরা বলি হচ্ছে ফিউশন। আর বড় জিনিস ভেঙে যখন ছোট জিনিস তৈরি হয় সেটাকে আমরা বলি হচ্ছে ফিশন। ঠিক আছে? তো এই যে এখানে হচ্ছে হাইড্রোজেন মিলে তোমার হচ্ছে হিলিয়াম তৈরি হয়, ছোট থেকে বড় হইতেছে, ওই জন্য আমরা বলতেছি ফিউশন বিক্রিয়া। ঠিক আছে? সৌর মডেল হচ্ছে এটা সবার জানা কথা, রাদারফোর্ড পরমাণু মডেল, কারণ ওনার শিখের জন্য বলছেন যে এটা আমি সৌরজগতের সাথে তুলনা করছি। ঠিক আছে? কোন কণার সাহায্যে রাদারফোর্ড বিচ্ছুরণ পরীক্ষা করছিল? তো উনি হচ্ছে আলফা কণা বিচ্ছুরণ পরীক্ষা যেটা করছিল, এটা হচ্ছে আলফা রের সাহায্যে এই বিক্রিয়াটা এই এক্সপেরিমেন্টটা হচ্ছে সে করছিল। ঠিক আছে?
আলফা কণা পরীক্ষা, এটাকে বলা হয় আলফা কণা। আমি কি বেশি ফাস্ট যাইতেছি? আমি চাইতেছি এই জিনিসটা একটু কম্প্যাক্ট থাকুক, তাড়াতাড়ি শেষ হোক, ঠিক আছে? কারো প্রবলেম হলে কমেন্টে জানাইতে পারো। আচ্ছা, পরে যাই। আলফা কণা বিক্ষেপণ পরীক্ষায় রাদারফোর্ড নিম্নের কোনটি ব্যবহার করে নাই? দেখো, খেয়াল করবা, করে নাই। অনেকে আবার করছে মনে করে অ্যান্সার দিয়ে দেয়, বাট না, এখানে জিজ্ঞাসা করছে যে কোনটি ব্যবহার করে নাই। এই যে দেখো 4 হিলিয়াম 2+, এটা হচ্ছে দ্বিধনাত্মক হিলিয়াম নিউক্লিয়াস, এটা আলটিমেটলি হচ্ছে আলফা কণা। দ্বিধনাত্মক হিলিয়াম নিউক্লিয়াসকে আমরা বলি হচ্ছে আলফা কণা। তার মানে কি, আলফা কণা তো এক্সপেরিমেন্টের নামই, সো উনি তো ইউজ করছে, তাই না? তো তারপর হচ্ছে স্বর্ণের পাত ইউজ করছে, কারণ স্বর্ণের পাতে ও হচ্ছে আলফা কণাগুলোকে হিট করাইতো, তারপর দেখতো যে কী হইতেছে, তার মানে এটাও ইউজ করছে। তারপর দেখো জিঙ্ক সালফাইডের আবরণযুক্ত পর্দা, এটা হচ্ছে তোমার হচ্ছে উনি আলফা কণাটা কোন দিকে ঘুরতেছে, ডানে ঘুরতেছে নাকি বামে ঘুরতেছে নাকি সোজা যাইতেছে নাকি ফিরে আসতেছে, এটা বোঝার জন্য জিঙ্ক সালফাইডের আবরণযুক্ত পর্দা ইউজ করছিল। তো তার মানে এটাও ইউজ করছিল, কিন্তু এইটা হচ্ছে নিউট্রনের সংকেত। উনি কি কোনো নিউট্রন ইউজ করছিল? করে নাই। ওই জন্যে এইটাই হচ্ছে আমাদের অ্যান্সার, যে নিউট্রন উনি ইউজই করে নাই, ঠিক আছে? তো বলছে রাদারফোর্ড আলফা কণা বিক্ষেপণ পরীক্ষায় স্বর্ণপাতের পুরুত্ব কত ছিল? এটা হাজারি স্যারের আগের বইয়ে হচ্ছে এই যে এইটা অ্যান্সার দেওয়া ছিল। এখন উনি আবার এইটা দিয়ে দিছে, হয়তো মুড সুইং হয়ে গেছে, কোনোজ। তো এটা হচ্ছে আমাদের অ্যান্সার। আচ্ছা, তারপর রাদারফোর্ড নিউক্লিয়াস আবিষ্কার পরীক্ষায় 99% আলফা কণা স্বর্ণপাত ভেদ করে সোজা চলে যায় কেন? মানে উনি যেটা দেখছিল, এরকম একটা গোল্ড ফয়েল রাখছিল, এখান থেকে আলফা কণা যাইতেছিল, দেখা যাইতেছিল ম্যাক্সিমাম কণাই হচ্ছে সোজা চলে যায়, কিছু সংখ্যক বাকি, আর 20,000-এ একটা আবার রিটার্ন করে। তো ম্যাক্সিমামের মধ্যে 99% সোজা চলে যায়। এই সোজাটা কেন যায়? কারণ হচ্ছে নিউক্লিয়াসের অধিকাংশ স্থানই ফাঁকা, পরমাণুর অধিকাংশ স্থানই ফাঁকা। যেমন ধরো এইটা যদি পরমাণু হয়, এটা হচ্ছে আমার প্রথম কক্ষপথ, এখানে নিউক্লিয়াস, এই দেখো এই জায়গাগুলো পুরোটা ফাঁকা। তো এই জায়গা যেহেতু ফাঁকা, তাহলে এই জন্যে কোনো বাধা পায় না, আলফা কণা কোনো বাধা পায় না, একদম সোজা চলে যায়, ঠিক আছে? ওই জন্যে আমরা বলতেছি যে 99% আলফা কণাই একদম সোজা চলে যায়, মানে কোনো বাঁকাবাকি নাই। কিছু কণা বাঁকে, সেটা হচ্ছে এই নিউক্লিয়াসের যে প্লাস চার্জ আছে এটার বিকর্ষণের কারণে বাঁকে, আর হচ্ছে 20,000-এ একটা রিটার্ন করে, ঠিক আছে? তো এটার কারণ হচ্ছে পরমাণুর অধিকাংশ স্থানই ফাঁকা। তারপর নিচের কোনটি অনুপ্রভা সৃষ্টিকারী পদার্থ? অনুপ্রভা মানে হচ্ছে তুমি কোনো একটা বস্তুর উপর তুমি হচ্ছে রেডিও অ্যাক্টিভ কোনো কিছু দিয়ে হিট করাইলা। যেমন ধরো রাদারফোর্ড যেটা করছিল, যে উনি কী করছিল, জিঙ্ক সালফাইডের উপর তোমার হচ্ছে আলফা কণা ফেলাইছিল। তো এইটার ফলে কি হয়, জিঙ্ক সালফাইডের একটু মানে রং পরিবর্তন হয় বলা চলবে না, মানে ওখানে দাগ পড়ে যায়। এখন এই দাগটা যদি তোমার হচ্ছে সোর্স বন্ধ করার সাথে সাথে, মানে আলফা কণা ফেলানোর সাথে সাথেই যদি মিলায়ে চলে যায়, তাহলে সেটাকে আমরা বলি হচ্ছে প্রতিপ্রভা। আর যদি থাকে, পরেও থাকে, সোর্স অফ করে দিছি কিন্তু এখনও আছে, এটাকে আমরা বলি হচ্ছে অনুপ্রভা। এটা কয়েক মিনিটও হইতে পারে, কয়েক ঘন্টাও থাকতে পারে। তো এটাকে আমরা বলি হচ্ছে অনুপ্রভা যদি থাকে। এখন প্রতিপ্রভা সৃষ্টি করে তো আমার লাভ নাই, কারণ আমি পরে পর্যবেক্ষণ করতে চাইতেছি, তাহলে আমার কি করতে হবে, অনুপ্রভা লাগবে। তো অনুপ্রভার জন্য আমরা হচ্ছে জিঙ্ক সালফাইডের পর্দা ইউজ করি, ঠিক আছে? তারপর হচ্ছে কোন বিজ্ঞানীর মতে আবর্তনশীল ইলেকট্রন ক্রমাগত শক্তি বিকিরণ করে? এটা হচ্ছে ম্যাক্সওয়েলের তত্ত্ব, যেটা হচ্ছে উনি বলছে যে কোনো একটা বস্তু যদি ঘুরতে থাকে, তাহলে ধীরে ধীরে কি হবে, সে শক্তি হারায় কেন্দ্রে পতিত হবে, কিন্তু ইলেকট্রনের জন্য এটা সঠিক না। তারপর বলছে কোন পরমাণু মডেল কক্ষপথ সম্পর্কে ধারণা দেয়? এটা হচ্ছে আমাদের বোরের মডেলটা কক্ষপথ সম্পর্কে ধারণা দেয়। এর আগে রাদারফোর্ড কিন্তু সুনির্দিষ্ট কোনো কক্ষপথের কথা বলতে পারে নাই, বা কক্ষপথ কীরকম হবে ওইটা কিন্তু বলতে পারে নাই।
দ্যাটস ওয়াই আমরা বলতেছি বোরের মডেলে আমরা কক্ষপথ সম্পর্কে একটা ভালো আইডিয়া পাই। বোর মডেল নিচের কোন মৌল বা আয়নের বর্ণালী ব্যাখ্যা করতে পারে না? আবার খেয়াল করো, পারে না। এই টাইপের কোশ্চেন কিন্তু মেডিকেলে বেশি হয়, যে কোনটি পারে না, কোনটি হবে না, না যুক্ত শব্দ অনেকে এই পর্যন্ত দেখে হচ্ছে অ্যান্সার করে দেয়, বাট হবে না। তো আমরা কি জানি, হাইড্রোজেন সদৃশ যে পরমাণুগুলো আছে তাদের তোমার হচ্ছে বর্ণালী বোর মডেল ব্যাখ্যা করতে পারে। তো হাইড্রোজেন সদৃশ মানে কি? প্রোটন থাকবে হচ্ছে একটা, প্রোটনের হিসাব নেই এখানে, তো ইলেকট্রন নিয়ে কথাবার্তা। তো ইলেকট্রন হাইড্রোজেনে কয়টা থাকে? একটা। তো এখানে দেখো হিলিয়াম আছে, এটাকে টাইপ করতে ভুল করছে নাকি একটু চেক করে দাঁড়াও, মনে হইতেছে টাইপে ভুল করছে। কোশ্চেন টাইপই ভুল করছে, এখানে পারে হবে, পারে না, না তাই তো বলি অ্যান্সার মিলে না কেন, পারে। আচ্ছা, হাইড্রোজেন সদৃশ মানে কি? ইলেকট্রন একটা। দেখো হিলিয়ামের ইলেকট্রন আছে কয়টা? হাইড্রোজেন হিলিয়াম দুইটা ইলেকট্রন। হাইড্রোজেন মাইনাস মানে কয়টা ইলেকট্রন? হাইড্রোজেনের একটা ইলেকট্রন আছে, মাইনাস মানে আরও একটা ইলেকট্রন, দুইটা ইলেকট্রন। হাইড্রোজেন প্লাস একটা ইলেকট্রন ছিল, প্লাস হয়ে গেছে মানে কি? ইলেকট্রন জিরো। বেরিলিয়াম, হাইড্রোজেন, হিলিয়াম, লিথিয়াম, বেরিলিয়াম, চারটা ইলেকট্রন, 3+ মানে কি? একটা ইলেকট্রন আছে। এটা কিসের মতো? হাইড্রোজেন সদৃশ। হাইড্রোজেন সদৃশ যে পরমাণুগুলো আছে তাদের বর্ণালী বোর মডেল ব্যাখ্যা করতে পারে, এই জন্যে এই অ্যান্সার হবে বেরিলিয়াম। ঠিক আছে? আচ্ছা, বোর পরমাণু মডেল ব্যাখ্যা করতে পারে পরমাণুর তড়িৎ নিরপেক্ষতা। তড়িৎ নিরপেক্ষতা সম্পর্কে বোর কিছুই বলে নাই, ঠিক আছে? ও শক্তির কথা বলছে, উপর নিচে শক্তি গেলে কেমন হবে না হবে, বা কক্ষপথে ঘুরলে কীরকম হবে, কিন্তু তড়িৎ নিরপেক্ষতা কে প্লাস কে মাইনাস এরকম কোনো স্বীকার্য কি করে আছে? নাই। দ্যাটস ওয়াই আমরা বলতেছি যে তড়িৎ নিরপেক্ষতা তার মডেল দ্বারা ব্যাখ্যা করা যায় না। তো একটা যদি না হয় তাহলে বাকি দুটো তো হবে। তারপর দেখি পারমাণবিক বর্ণালী ব্যাখ্যা করা যায়, কক্ষপথের আকার সম্পর্কে উনি একটা আইডিয়া দিছে। তো অ্যান্সার হবে 2, 3, এটা হচ্ছে অ্যান্সার। ঠিক আছে? পরমাণুর তৃতীয় কক্ষপথের একটি ইলেকট্রনের জন্য কৌণিক ভরবেগের মান নির্ণয়ের সমীকরণ কোনটি হবে? তো আমরা কি জানি, mvr = nh/2π। তো আমাদের এটা হচ্ছে কৌণিক ভরবেগ, তাহলে mvr, n এর ভ্যালু আমাকে বলে দিছে কত? n = তৃতীয় কক্ষপথ মানে হচ্ছে 3, তাহলে nh 3h/2π। মিলাও কোনটার সাথে হয়, এই যে দেখো 3h/2π। ঠিক আছে? তারপর হচ্ছে প্ল্যাঙ্কের ধ্রুবকের মান কত? আমরা এটা জানি 6.626 × 10⁻34 জুল সেকেন্ড। জুল পার সেকেন্ড না, কিন্তু জুল সেকেন্ড। এটাও অনেক সময় এমসিকিউতে আসে, দেখবা এখানে দেখো +34 আছে, তার মানে কি হবে না -34, এটা হবে আমাদের অ্যান্সার। ঠিক আছে? স্বাভাবিক অবস্থায় হাইড্রোজেন পরমাণুর আবর্তনশীল ইলেকট্রনের কৌণিক ভরবেগ বের করতে বলছে, তাহলে mvr স্বাভাবিক অবস্থা মানে কি? n এর ভ্যালু 1, তাহলে h/2π। এটা একটু ক্যালকুলেশন করি আমি, 6.626 × 10⁻34 2 × 3.1416, এটা আসে হচ্ছে 1.05 × 10⁻34 জুল সেকেন্ড। এটা মাথায় রাখবে, এখানে এককটা। ঠিক আছে? আচ্ছা, বোরনের শেষ ইলেকট্রনের কৌণিক ভরবেগ কত? বোরনের শেষ ইলেকট্রন, বোরন হচ্ছে পারমাণবিক সংখ্যা হচ্ছে 5, তাই না? তাহলে ইলেকট্রন বিন্যাস করলে 1s 1s2 2s2 2p
1, তাই না? এটা ইলেকট্রন বিন্যাস। তাহলে শেষ ইলেকট্রনটা 2 নম্বর অরবিটে ঢুকছে, মানে 2 নম্বর কক্ষপথে ঢুকছে। তো 2 নম্বর কক্ষপথের জন্য আমাদের MVR বের করতে হবে বা কৌণিক ভরবেগ বের করতে হবে। তাহলে 2h/2π, তাহলে 2 2 কাটা, তাহলে h/পাই। তাহলে এটা হচ্ছে আমাদের অ্যান্সার। ঠিক আছে, যদি ভ্যালু বের করতে পারতাম না, পারতাম। ঠিক আছে, একটি ইলেকট্রন প্রথম কক্ষপথ থেকে দ্বিতীয় কক্ষপথে গমন করায় দ্বিতীয় কক্ষপথে ইলেকট্রনের বেগ কত হবে এটা আমাদের বের করতে বলছে। তো প্রথম কক্ষপথে ইলেকট্রনের বেগ হচ্ছে v1। তো আমরা কি জানি, যেহেতু কোনো পরমাণু বলে দেওয়া নেই, তাহলে আমরা ধরে নিতে পারি এটা হচ্ছে হাইড্রোজেন, তাই না? তো আমরা কি জানি, আমার প্রথম কক্ষপথের বেগ যদি আমার v1 হয়, তাহলে vn এর ফর্মুলা হচ্ছে v1 × z/n। তো z এর ভ্যালু তো 1, তাহলে আমার v2 বের করতে বলছে। তাহলে v2 হচ্ছে v1 × z এর ভ্যালু হচ্ছে 1, আর n এর ভ্যালু আমাকে বলে দিয়েছে দ্বিতীয় কক্ষপথ, তার মানে কত, 2। তার মানে কি v1 × 1/2, এটা হচ্ছে আমার অ্যান্সার। ঠিক আছে, আশা করি বুঝতে পারছি। আচ্ছা, কোনো পরমাণুর চতুর্থ শক্তি স্তরে কতটি উপশক্তি স্তর থাকে? n এর ভ্যালু দেওয়া আছে 4, তাহলে l উপশক্তি স্তর আমরা জানি কি, 0 থেকে n-1 পর্যন্ত, তাই না? l এর ভ্যালু, তাহলে 0 n-1 মানে কত, 3। তাহলে 1 2 3, তাহলে এল কয়টা পেলাম, 1টা 2টা 3টা 4টা। তার মানে কি চতুর্থ শক্তি স্তরে উপশক্তি স্তর থাকে হচ্ছে 4টা। ঠিক আছে, 0-এর জন্য হয় S, 1-এর জন্য হয় P, 2-এর জন্য হয় D, 3-এর জন্য হয় F। ঠিক আছে, বুঝতে পারছি আশা করি। আচ্ছা, তারপরের কোশ্চেনে যাই। এফ উপশক্তি স্তরের জন্য এল এর ভ্যালু কত বের করতে বলছে। তো আমরা কি জানি, এল এর ভ্যালু যদি হয় 3, সেটাকে আমরা বলি হচ্ছে এফ। ঠিক আছে, তাহলে এল এর ভ্যালু কত হইতে হবে, 3 হইতে হবে। তারপর পি উপশক্তি স্তরের জন্য এল এর ভ্যালু 1, ঠিক আছে। এস এর জন্য 0, এল এর পি এর জন্য হচ্ছে 1। অরবিটাল সংখ্যা এম এর ভ্যালু বলছে 1 0 1। আমরা কি জানি, 0 সহ +- l, এটা হচ্ছে আমাদের এম। তাহলে 0 +-1 মানে হচ্ছে -1 আর হচ্ছে +1। তার মানে কি এটাও হইলো এটাও হইলো। অরবিটাল সংখ্যা হচ্ছে 2টা, বাট অরবিটাল সংখ্যা এখানে দেখো টোটাল কয়টা আসতেছে, 1টা 2টা 3টা, -1 0 +1। এটা কি 3টা অরবিটাল আমরা পাইতেছি না, কিন্তু এখানে বলছে অরবিটাল সংখ্যা 2টা, তার মানে এটা ভুল। তাহলে অ্যান্সার হইতেছে 1 আর কি রে, এটা কি টাইপিং মিস্টেক আবার করছে নাকি, একটু চেক দিয়ে দাঁড়াও। এই যে এখানে মিস্টেক করছে, এটা হচ্ছে এই অপশন ছিল 1 ও 2, তাহলে এটা হবে আমাদের অ্যান্সার। ঠিক আছে, কোনটি আকৃতি প্রকাশ করে মনে রাখবা, আকার হচ্ছে প্রধান কোয়ান্টাম সংখ্যা আর আকৃতি হচ্ছে সহকারী কোয়ান্টাম সংখ্যা প্রকাশ করে। এখন আকার আর আকৃতির মধ্যে ডিফারেন্স কি, তাই না? আকার আর আকৃতির মধ্যে ডিফারেন্স হচ্ছে, আকার বলতে বোঝায় জিনিসটা কত বড়, ছোট নাকি বড় নাকি খুব বেশি বড়, আর আকৃতি বলতে বোঝায় যে ওই জিনিসটা আসলে দেখতে কেমন। ঠিক আছে, তো আকৃতি বোঝায় হচ্ছে আমাদের সহকারী কোয়ান্টাম সংখ্যা। সহকারী কোয়ান্টাম সংখ্যা এস যদি হয় ওটা গোলাকার, পি যদি হয় এটা হচ্ছে তোমার ডাম্বেল আকার, ডি যদি হয় তাহলে ডাবল ডাম্বেল। দেখতে কেমন, এই যে এটা বোঝাচ্ছে হচ্ছে আমাদের সহকারী কোয়ান্টাম সংখ্যা। তারপর বলছে পরমাণুর উপশক্তি স্তরে ইলেকট্রন ধারণ ক্ষমতা নির্ণয়ের সূত্র কোনটি, এটা হচ্ছে 2 × 12 + 1। 2 × l + 1ও না, 12 + 1ও না,
2n স্কয়ার তো হচ্ছে টোটাল ইলেকট্রন নির্ণয়ের সূত্র, সেটা হচ্ছে প্রধান শক্তি স্তরের সাপেক্ষে, আমাকে বলছে উপশক্তি স্তরের সাপেক্ষে, তাহলে আমার ফর্মুলা হবে 2 × 12 মাইনাস 12 + 1। ঠিক আছে, 9 10 পড়ে আসছো। তারপর হচ্ছে কোয়ান্টাম সংখ্যার মান n = 4, l = 3 হলে অরবিটাল হবে কোনটি? তো n এর ভ্যালু 4, তার মানে 4, l এর ভ্যালু 3, মানে হচ্ছে f, তাই না? 0-তে s, 1-এ p, 3-তে 2-তে d, 3-তে হচ্ছে f, তাহলে আমার অরবিটাল হচ্ছে 4f। তাহলে 4f কই আছে? এই যে এখানে আছে। ঠিক আছে, তাহলে হচ্ছে কোন অরবিটালটি সম্ভব? 5s হওয়া পসিবল, 5s হইতেই পারে, কিন্তু 3 এর জন্য কি f হয়? 3 এর জন্য তো 0 1 2 l এর ভ্যালু হবে, তাই না? তাহলে d পর্যন্ত যাইতেছে, f এ যাইতেছে না। 1 এর তো p হবে না, কারণ 1 এর হচ্ছে 0 আর 0, তাহলে s, p তো p এ হইতেছে না। তারপর হচ্ছে 2d, 2d এর ক্ষেত্রে কি হয়? 2d এর জন্য l এর ভ্যালু হবে আমার 0 আর 1, তার মানে s আর p, এখানে d হওয়া পসিবল না, এটাও হওয়া পসিবল না, এটাও না, এটাও না। তো কিন্তু 5 এর জন্য s হইতেই পারে, কারণ 0 1 2 3 4, তো এখানে আমার 5s হইতেই পারে, s হইতে পারে। তো এটা হচ্ছে আমার অ্যান্সার। একটি ns অরবিটালে কত সংখ্যক পর্ব বা নোড থাকতে পারে? নোড জিনিসটা হচ্ছে যেখানে ইলেকট্রন থাকার চান্স নাই, সেটাকে আমরা বলি নোড, আর যেখানে ইলেকট্রন পাওয়া যাইতে পারে সেটাকে আমরা বলি হচ্ছে অরবিটাল। ঠিক আছে, তো মনে রাখবা নোড হচ্ছে তোমার n-1 সংখ্যক, টোটাল নোড হচ্ছে কোনো একটা অরবিটালে তোমার হচ্ছে n-1 সংখ্যক নোড পাওয়া যায়। ঠিক আছে, নোড জিনিসটা একটু দেখাই। মনে করো এটা আমার প্রথম শক্তি স্তর, এটা হচ্ছে দ্বিতীয় শক্তি স্তর। তো এই জায়গাটাতে ইলেকট্রন থাকতে পারে, এখানে ইলেকট্রন থাকতে পারে, কিন্তু এখানে ইলেকট্রন থাকা পসিবল না। এই জায়গাগুলোকে আমরা বলি হচ্ছে নোড। ঠিক আছে, যে জায়গাগুলোতে ইলেকট্রন থাকতে পারে না ওটাকে আমরা নোড বলি। কোনো ইলেকট্রনের জন্য কোয়ান্টাম সংখ্যার কোন সেটটি গ্রহণযোগ্য? দেখো এস, প্রথমে হচ্ছে n এর ভ্যালু 1 হলে l এর ভ্যালু 0 হইতে হবে, কারণ n-1 পর্যন্ত, তাহলে এখানে l ই ভেরিফাই হচ্ছে না, তার মানে কি এটা পসিবল না। তারপর দেখো 2 হইলে 0 আর 1 হইতে পারে, তার মানে এটা হইতে পারে। এখন এইটা যদি 0 হয় তাহলে এটা 0 নেও 1 হইতে পারবে না, কারণ এটা হচ্ছে 0 থেকে +-l, তাহলে +-1 তো আসা তো পসিবলই না, তাই না? 0 হইলে তোমার 0 তো থাকতেছে, আর +-0 মানে 0ই, তো 1 তো আসতেছে না, তো এটাও ভুল। তারপর দেখো 4 হইলে 2 হইতে পারে, কারণ 4 থেকে আমার 4-1 মানে হচ্ছে 3 পর্যন্ত যেতে পারে, তার মানে এটাও ঠিক আছে, এটাও ঠিক আছে। 2 হইলে -1 হইতে পারে, কারণ +-2, তার মানে তার মধ্যে আমার -1 পড়তেছে, এটাও হইতে পারে। এখন -1 হইলে আমার +-1 হইতে পারে, তার মানে কি এটা ঠিক আছে। বাট এটা দেখো 3 হইলে 1 হইতে পারে, কিন্তু 1 হইলে কখনো 2 হইতে পারবে না, তাই না? তো এটাও ভুল, তার মানে আমার অ্যান্সার হচ্ছে এইটা। কারো বুঝতে অসুবিধা হলে একটু জানাইও, আমি একটু ফাস্ট আগাচ্ছি মনে হইতেছে। ক্যালসিয়ামের সর্ববয়স্ক ইলেকট্রন দ্বয়ের কোয়ান্টাম সংখ্যার সেট। তো ক্যালসিয়ামের জন্য হচ্ছে ক্যালসিয়াম 20, তো আমি এইভাবে ইলেকট্রন করতে পারি, বিন্যাস করতে পারি, আর্গন আর হচ্ছে 4s2। তাহলে 4 মানে কি? n এর ভ্যালু হচ্ছে 4, কোথায় আছে সবগুলোতে? এটা বাদে n এর ভ্যালু এটাতে 3, তার মানে এটা আগে বাদ, টেস্ট করা লাগবে না। এটাও সবগুলোতে, বাকিগুলোতে n এর ভ্যালু 4 দেওয়া আছে, s দেওয়া আছে, তার মানে s এর জন্য l এর ভ্যালু হচ্ছে 0, তো এখানে l এর ভ্যালু 1, এটাও হবে না। এটা দেখো l এর ভ্যালু 2, এটাও হবে না। আমার n এর ভ্যালু 4, l এর ভ্যালু 0, l এর ভ্যালু যদি 0 হয় m ও 0 হইতে হবে, আর দুইটা ইলেকট্রন আছে, একটা প্লাস হাফ আর একটা মাইনাস হাফ, তার মানে কি এটা হচ্ছে আমার অ্যান্সার। ঠিক আছে, আচ্ছা, বোরের মৌলিক পরমাণুর সাধারণতম কণিকা হিসেবে কোনটি বিদ্যমান থাকে? ওই যে বলছি, এখানে আবার টাইপিং মিস্টেক করছে, এটা হচ্ছে নিউট্রিনো, এটা হচ্ছে নিউট্রিনো, এটা ভার্সিটিতে আসা কোশ্চেন। তো কোনটা সাধারণতম কণিকা হিসেবে সবার মধ্যে থাকে, এটা হচ্ছে আমাদের কোশ্চেন। তো আমরা পজিট্রন অস্থায়ী কণিকা, নিউট্রিনো অস্থায়ী কণিকা, শুধুমাত্র ইলেকট্রন সবার মধ্যে পাওয়া যাবে, তুমি পাবা। নর্মাল আমাদের যে পরমাণুগুলো আছে সবগুলোতে ইলেকট্রন পাবা।
একটি মৌলিক পদার্থ বেশি স্থায়ী হয় যদি উহার পরমাণুর, এটা রাজশাহী ইউনিভার্সিটিতে আসছিল, প্রোটন ও নিউট্রন সংখ্যা সমান হয়। তাহলে হচ্ছে একটা জিনিস মনে রাখবে, যখন প্রোটন এবং নিউট্রন সংখ্যা সমান হয় তখন হচ্ছে যে ফোর্সের ডিস্ট্রিবিউশনটা এটা একটু ভালো হয়, যার ফলে তোমার হচ্ছে ওই পরমাণুটা একটু বেশি স্টেবল হয়। ঠিক আছে, তো নিউট্রন সংখ্যা প্রোটন সংখ্যা অপেক্ষা বেশি হলেও হবে না, ইলেকট্রন প্রোটন সংখ্যা তো সমান হয়ই। আর ইলেকট্রন সংখ্যা প্রোটন সংখ্যা অপেক্ষা কম হলেও হবে না, একমাত্র কখন স্থায়ী হবে বেশি, যদি প্রোটন এবং নিউট্রন সংখ্যা সমান হয়, তাহলে বেশ ভালো হয়। ঠিক আছে, ডিউটেরন মনে রাখবা, ডিউটেরন হচ্ছে কম্পোজিট কণিকা। ডিউটেরন এটা বেশ অনেক কয়বার আসা কোশ্চেন। ডিউটেরন ও তোমার হচ্ছে আলফা কণা, এরা হচ্ছে কম্পোজিট কণিকা, মনে রাখবা এটা বেশ অনেক কয়বার ফ্রিকোয়েন্টলি ভার্সিটিতে এই জিনিসটা আসে। ডিউটেরন এবং আলফা কণা এই দুটো কণিকাই আছে যারা হচ্ছে কম্পোজিট। ঠিক আছে, 1 অ্যাংস্ট্রম সমান কত, এটা হচ্ছে মনে রাখবা 10⁻⁻10 মিটার। ঠিক আছে, তারপর নিউট্রন নেই কোনটির, হিলিয়ামের নিউট্রন আছে, দ্বিধনাত্মক হিলিয়াম নিউক্লিয়াস, এই He2+2 4। এখানে দেখো আমার নিউট্রন আছে 2টা। প্রোটিয়ামে নিউট্রন নাই, কারণ এটা হচ্ছে হাইড্রোজেন 1 1। তো এখানে দেখো 1 থেকে 1 বাদ দিলে 0 হয়ে যায়, এন এর ভ্যালু, নিউট্রন নাই, নিউট্রন 0। তো আমার অ্যান্সার হচ্ছে প্রোটিয়াম। লিথিয়ামে নিউট্রন আছে, ট্রিটিয়ামে তোমার হচ্ছে নিউট্রন আছে। ট্রিটিয়াম হচ্ছে হাইড্রোজেন 3 1, এখানে হচ্ছে 2টা হচ্ছে নিউট্রন আছে। ঠিক আছে, তারপর হচ্ছে কোন অরবিটালে ইলেকট্রন ঘনত্ব সব থেকে বেশি, মনে রাখবা 1s এর ইলেকট্রন ঘনত্ব সব থেকে বেশি। জিজ্ঞাসা করতে পারো কেন, 1s এ তো মাত্র 2টা ইলেকট্রন থাকে, তাই না? ওইদিকে তোমার হচ্ছে ডিতে হচ্ছে অনেক বেশি ইলেকট্রন থাকে, এফ এ তো 14টা ইলেকট্রন থাকে, তারপরে 1s এ ইলেকট্রন ঘনত্ব বেশি হওয়ার কারণ হচ্ছে 1sটা ছোট। কি হলো, 1s হচ্ছে ছোট, ছোট হওয়ার কারণে 2টা ইলেকট্রনই জায়গা দিতে সে হিমশিম খেয়ে যায়। এখন 4s এর কথা যদি বলি, বা এস অরবিটাল, 2s এর কথা যদি বলি, 2s এর আকার আর একটু বড়, যার কারণে ওখানে ইলেকট্রন ডেন্সিটি একটু কম হয়। 3s এ আর একটু বড়, ওই জন্য ইলেকট্রন ডেন্সিটি আরও একটু কম হয়। বাট 1s এ অনেক ছোট। আর এফ, পি বা ডি এর কথা বলো, এদের আকার বেশ বড়। স্পেশালি হচ্ছে এফ এর ক্ষেত্রে দেখা যায় ওর আকার অনেক বড়, যার কারণে ও হচ্ছে 14টা ইলেকট্রন বেশ আরামে জায়গা দিতে পারে। বাট 1s এ তোমার হচ্ছে ইলেকট্রন ডেন্সিটি বেশি থাকে। ডি অরবিটালের জন্য নিচের কোনটি সঠিক নয়? এল এর ভ্যালু 2, এটা তো আমরা জানি। এম এর ভ্যালু, এল এর ভ্যালু যদি 2 হয়, -2 থেকে +2 পর্যন্ত, এটাও ঠিক আছে। অরবিটাল সংখ্যা 10টা না, দেখা এখানে অরবিটাল কয়টা আছে, 1টা 2টা 3টা 4টা 5টা, তার মানে আমাদের অরবিটাল সংখ্যা হচ্ছে 5টা, কিন্তু এখানে বলা আছে 10টা। আমাদের বলছে কোনটি সঠিক নয়। ভার্সিটিতে কিন্তু এরকম কোশ্চেন আছে, মেডিকেলও এরকম কোশ্চেন আছে, কোনটি সঠিক নয়। অরবিটাল সংখ্যা হচ্ছে 5টা, নট 10টা, তাহলে এইটা হচ্ছে আমাদের অ্যান্সার। সর্বোচ্চ ইলেকট্রন সংখ্যা 10টা, একটা অরবিটালে 2টা ইলেকট্রন ঢোকে, তাহলে 5 2 10, তার মানে এটা ঠিক আছে, এটা হচ্ছে আমাদের সঠিক নয়। ঠিক আছে, আচ্ছা, তারপর উত্তেজিত অবস্থায় হাইড্রোজেন পরমাণুর কোয়ান্টাম সংখ্যা n = 4, l = 1 বিশিষ্ট অরবিটাল কি? এটা ডিউতে আসছিল। n এর ভ্যালু 4 মানে 4, l এর ভ্যালু 1, তার মানে কি 4p, তাই না? s দেওয়া আছে, dz² দেওয়া আছে, dx² বার y² দেওয়া আছে, p। বাট আমাদের হচ্ছে আমাদের যে অরবিটাল জিজ্ঞাসা করছে জাস্ট, সেটা হচ্ছে 4p। ঠিক আছে, শুধু পিটা আমাদের যেহেতু অরবিটাল জানতে চাইছে, সো অ্যান্সার হচ্ছে p। ঠিক আছে, চুম্বকীয় কোয়ান্টাম সংখ্যা কি নির্দেশ করে? অরবিটালের আকার নির্দেশ করে n, অবস্থান নির্দেশ করে না বা গতিও নির্দেশ করে না। চুম্বক কোয়ান্টাম সংখ্যা নির্দেশ করে যে অরবিটালের দিক। ফর এক্সাম্পল px, এটা x অ্যাক্সিস বরাবর থাকে। py, এটা হচ্ছে y অ্যাক্সিস বরাবর থাকে।
এই যে দিক নির্দেশ করতেছে, এটা কি দ্বারা বুঝি আমরা? এম এর ভ্যালু দ্বারা বুঝি। এম এর ভ্যালু কত, প্লাস মাইনাস নাকি জিরো, এটা দিয়ে বুঝি যে কোন দিকে আছে। জগন্নাথ জাহাঙ্গীরনগরে আসছিল। তারপর নিচের কোনটি পারমাণবিক ব্যাসের নিকটতম? এখানে দেখো সবগুলো সেন্টিমিটারে দেওয়া আছে। তো সেন্টিমিটার যদি হয় তাহলে আমাদের অ্যান্সার হয় 10⁻⁻8 সেন্টিমিটার। আর যদি মিটারে আমরা বলি তখন কিন্তু 10⁻−10। এটা খেয়াল রাখবে একটু, ঠিক আছে? আচ্ছা, তারপর বলছে নিউক্লিয়াসের বাহিরে একটি অরবিটে ইলেকট্রনের সংখ্যা সর্বাপেক্ষা নিম্নের কোনটি? নিউক্লিয়াসের বাইরে সর্বনিম্ন ইলেকট্রন সংখ্যা কত হইতে পারে? আমরা কি জানি ইলেকট্রন সংখ্যা হচ্ছে 2n² সূত্র দিয়ে বের করা যায়। এখন এইটা হচ্ছে আমার এনের ভ্যালু 1 2 3 4 যা বসাবো। এখন এনের ভ্যালু যদি 1 বসাই তাহলে হচ্ছে আমি সর্বনিম্নটা পাবো। তো আমার ফর্মুলা হচ্ছে 2n², ঠিক আছে? আচ্ছা, আমরা সামনে আগে নিচের কোন সংমিশ্রণটি হচ্ছে কি বলে স্থায়ী মূল কণিকা? তো আমরা শুরুতে বলছিলাম ইলেকট্রন, প্রোটন আর নিউট্রন, এই তিনটা হচ্ছে কি বলতো স্থায়ী কণিকা। তো কোথায় ইলেকট্রন, প্রোটন, নিউট্রন আছে? প্রোটন আছে, নিউট্রন আছে, মেসন না। ইলেকট্রন আছে, নিউট্রন আছে, ডিউটেরন না। প্রোটন আছে, ইলেকট্রন আছে, নিউট্রন আছে। তো এইটা হচ্ছে আমাদের অ্যান্সার, ঠিক আছে? ক্যাথোড রশ্মি কি? ক্যাথোড রশ্মি মূলত হচ্ছে ইলেকট্রন। ইলেকট্রন মনে রাখবা, ক্যাথোড রশ্মি পরীক্ষার করা হয়। এখানে মেইনলি তোমার হচ্ছে ইলেকট্রন ইউজ করা হয়, ঠিক আছে? এটা আমি হচ্ছে এখানে একটা জিনিস বলে রাখি যে আমি গুণগত রসায়ন দিয়ে শুরু করতেছি কেন? গুণগত রসায়ন হচ্ছে সঞ্জয় দাদা হচ্ছে তোমাদের নিচ্ছে, বেসিক ক্লাস নিচ্ছে, ইউটিউবে পেয়ে যাবা, কেমশিফি ইউটিউবে পেয়ে যাবা। তো যেহেতু বেসিক ক্লাস উনি শুরু করছে, ওই জন্য আমি চিন্তা করতেছি তোমাদের এমসিকিউতে একটু আগায় দিই। ওই জন্য আমি মেইনলি এমসিকিউটা শুরু করলাম, এবং এমসিকিউ দেখতেছো আমি একটু ফাস্ট ফরওয়ার্ডই যাইতেছি, কারণ চাইতেছি না যে ক্লাসটা একটু লেন্দি হোক। আমি চাইতেছি না, ক্লাস যত দ্রুত শেষ করা যায় তোমাদের জন্য তত সুবিধা, ঠিক আছে? ওই জন্য আমি এখানে অত ডিটেলসে যেতেছি না। ক্যাথোড রশ্মি পরীক্ষা, আলফা কণা পরীক্ষা, এগুলো দাদা খুব ডিটেলসে পড়াইছে। তো ওখানে যাই ক্লাসটা দেখে নাও, আর এখানে জাস্ট এমসিকিউগুলো আমি একটু দেখাই দিই তোমাদের, ঠিক আছে? তো ক্যাথোড রশ্মি মূলত হচ্ছে ইলেকট্রন। ইলেকট্রনের ভর নিম্নের কত গ্রাম? এটা হচ্ছে 9.1 × 10⁻⁸ গ্রাম। আর যদি 31 হয়, 10⁻31 হয়, এটা হচ্ছে আমার কি বলতো কেজি। এটা মাথায় রাখবা। পরে যাই, সোডিয়াম আয়নের কতগুলো ইলেকট্রন থাকে? এটা দেখো মেডিকেল 19-20 আসছিল। সোডিয়াম আয়নে 10টা ইলেকট্রন থাকে, তাই না? সোডিয়াম প্লাস। বাট এখানে দেখো কোথাও 10-এর অপশনই নেই। তার মানে কি এখানে অপশন ভুল আছে। আর মেডিকেলে এটা হয়, ওরা ইচ্ছা করে করে কিনা আল্লাহ জানে, বাট হয় এটা। অপশন আচ্ছা, অক্সিজেনের কতটি আইসোটোপ পাওয়া যায়? মেডিকেলে অনেক বেশিরভাগই মুখস্থ, এখানে আসলে বোঝানোর কিছু নেই, তাই না? ফোন আসছে তারও। হ্যালো, কাজ হতেছে, পরে ফোন দিয়েছে। আচ্ছা, এটা মুখস্থ যে অক্সিজেনের আইসোটোপ পাওয়া যায় হচ্ছে 3টা, ঠিক আছে? অক্সিজেন পরমাণু নিউক্লিয়াসে প্রোটন সংখ্যা হলো কত বলো তো? 8টা। কারণ পারমাণবিক সংখ্যা 8, তাহলে প্রোটন সংখ্যা হচ্ছে 8। কোথায় আছে? এখানে আছে। তারপর হচ্ছে নিচের কোনটি বিদ্যুৎ চুম্বকীয় এর একক? মনে রাখবা ইএসইউ হচ্ছে বিদ্যুৎ চুম্বকীয় একক, বাট ইএসইউ আছে 2টা, দেখতে হবে যে কোনটা ভ্যালু মেলে। 3 × 10⁻10 এটা হচ্ছে আমার ইএসইউ এ বিদ্যুৎ চুম্বকীয় একক, ঠিক আছে? এটাও মুখস্থ, এখানে আসলে বোঝানোর কিছু নাই। তারপর আমরা একটু যাই, আমরা শেষের দিকে চলে আসছি। তেজস্ক্রিয় মৌলগুলোকে কোন ধাতুর প্যাকেটে সংরক্ষণ করা হয়? এটা হচ্ছে সীসা বা লেডের প্যাকেটে সংরক্ষণ করা যায়।
ওই যে যখন রাদারফোর্ড আলফা কণা স্ক্যাটার করছিল তখন উনি লেডের বক্স থেকে হচ্ছে আলফা কণাটাকে বের করে দিছিল, ঠিক আছে। এই লেডের বক্স দিয়ে সে হচ্ছে তেজস্ক্রিয় যে বিকিরণ এটা করাইতে পারে না, লেড অনেক ভারী ধাতু, ওই জন্যে আমরা লেড ইউজ করি, ঠিক আছে। মানবদেহে ক্যান্সার আক্রান্ত কোষে ধ্বংস করার জন্য কোন রশ্মি ব্যবহার করা হয়? মনে রাখবে গামা রশ্মি ব্যবহার করা হয়, কারণ গামা অনেক পাওয়ারফুল রশ্মি, অনেক কিছু সে ধ্বংস করে দিতে পারে, এই জন্য আমরা গামারই ইউজ করি। কোন নীতির ভিত্তিতে মূলত অরবিটালে পরমাণু ইলেকট্রন বিন্যস্ত হয় না? হয় কিন্তু বলেনি, হয় না। আউটবাউ নীতি ইউজ করি, হুন্ডের নিয়ম ইউজ করি, পলির বর্জন নীতি ইউজ করি, কিন্তু ভিএসিপিআর ইউজ করি না আমরা। তো এটা হচ্ছে অ্যান্সার। ভিএসিপিআর 27 যারা আছো ভিএসিপিআর এখনও পড়ো নাই, সামনে পড়বা। দেখো আউটবাউ নীতি হচ্ছে সর্বনিম্ন কক্ষপথে ইলেকট্রন আগে ঢুকবে, তারপর হচ্ছে হুন্ডের নিয়ম বলছে যে বিজোড় সংখ্যায় আগে ঢুকবে তারপর জোড় হবে, আর পলির বর্জন নীতি বলছে যে 4টা কোয়ান্টাম সংখ্যার ভ্যালু একই হইতে পারবে না, কোনো একটা, ম্যাক্সিমাম 3টা হইতে পারে, কিন্তু 4 নম্বরটা আলাদা হইতেই হবে, যে কোনো একটা, ঠিক আছে। তারপর হচ্ছে ইলেকট্রন বিন্যাসের সাধারণ নিয়মের ব্যতিক্রম দেখায় কোনটি? এখানে দেখো ক্রোমিয়াম আছে, আমরা জানি যে ক্রোমিয়াম ইলেকট্রন বিন্যাসের ব্যতিক্রম দেখাবে, যে পূর্ণ অধপূর্ণর যে কনসেপ্ট, 4s থেকে একটা ইলেকট্রন গিয়ে ডিতে অধপূর্ণ অবস্থা সৃষ্টি করে, যার ফলে সে কি হয় তোমার হচ্ছে বেশি স্থায়ী হয়, ঠিক আছে। তার বলছে কোনো মৌলের বিভিন্ন উপকক্ষের সর্বোচ্চ ইলেকট্রন সংখ্যা জানার জন্য নিম্নের কোন নীতি ব্যবহার করা হয় না? আবার দেখো না, এই টাইপের কোশ্চেন মেডিকেলে খুব আসে। কিরে আচ্ছা, উপকক্ষের সর্বোচ্চ ইলেকট্রন সংখ্যা জানার জন্য। তো আউটবাউ নীতি আমরা হচ্ছে ইউজ করি, হুন্ডার নীতি ইউজ করি, পলির বর্জন নীতি ইউজ করি, কিন্তু প্ল্যাঙ্কের কোনো নীতি আমরা কিন্তু ইলেকট্রন বিন্যাসের জন্য ইউজ করি না, তাই না? এটাই। তারপর বলছে এটা হচ্ছে একটা রিটেন কোশ্চেন, তোমার হচ্ছে বইয়ের 13-14তে আসা, খুবই একটা ইন্টারেস্টিং জিনিস, এই জন্য আমি জিনিসটা দিছি লাস্টে, যে বিটা কণার আপেক্ষিক ভর 0। আমরা জানি যে বিটা কণা এটা হচ্ছে কি বলতো, একটা ইলেকট্রন। তো ইলেকট্রনের ভর হচ্ছে 0। তো কোনো তেজস্ক্রিয় মৌল ও যদি এখানে ও না বিটা রশ্মি নির্গত করে, এর পারমাণবিক সংখ্যা 1 একক বৃদ্ধি পায়, কিন্তু পারমাণবিক ভর একই থাকে। বিটার সংকেত হচ্ছে এইটা, বিটা এইভাবে না দিয়ে ইলেকট্রন বলি, ইলেকট্রন -1। বিটা রশ্মি নির্গত হলে পারমাণবিক সংখ্যা 1 বাড়ে, কিন্তু পারমাণবিক ভর একই থাকে। এটা কিভাবে সম্ভব? কোশ্চেনটাকে একটু বুঝাই। মনে করো তোমার হচ্ছে একটা এক্স পরমাণু আছে, এক্স পরমাণুর ধরো আমি ধরলাম যে আমার হচ্ছে ধরো কথার কথা ধরে নেই যে আমার প্রোটন সংখ্যা হচ্ছে 15টা এবং ইলেকট্রন সংখ্যা কথার কথা ধরলাম 30। এটা থেকে যদি বিটা বের হয় তাহলে বিটা মানে হচ্ছে আমার -1 ইলেকট্রন। এখানে ইলেকট্রন দিয়েও দেখাইতে পারো, বিটা দিয়েও দেখাইতে পারো। এটা দিয়ে কি হবে বলো তো, -1 মানে কত? এটা তো 0, তার মানে এখানে আমি ধরলাম যে এটা যেটা তৈরি হয় সেটা হচ্ছে ওয়াই যৌগ, ধরো কথার কথা ওয়াই। তো দেখো 30 থেকে মাইনাস আছে, 0 বাদ দিলে 30ই হয়, কিন্তু 15 থেকে যখন মাইনাস ইন্টু -1, -1 প্লাস, তার মানে কি 15 থেকে যদি আমরা -1 বাদ দিই তাহলে প্লাস হয়ে 16 হয়ে যায়। দেখো পারমাণবিক সংখ্যা 1 একক বাড়ছে, কিন্তু কি হয় নাই বলো তো, নিউট্রন সংখ্যা কোনো চেঞ্জ হয়নি। তো এটা আসলে কিভাবে পসিবল যে পারমাণবিক ভর মানে প্রোটন কেমনে সৃষ্টি হইলো? প্রোটন তো মানে সৃষ্টি হওয়ার কথা না, তাই না? মানে এখানে পারমাণবিক ভর কেমনে একই থাকতেছে? প্রোটন সৃষ্টি হয়ে আবার প্রোটন যদি এখানে 1 একক বাড়ে, প্রোটন বাড়লে তো এখানেও 1 প্লাস হওয়ার কথা ছিল, 30-এর সাথে 1 প্লাস হয়ে যাওয়ার কথা ছিল, কিন্তু এটা তো আলটিমেটলি হয় না। এটার পিছনে রিজন কি, এটা আমাদের জানতে চাইছে। তো আমরা বলতেছি যে বিটা কণা হচ্ছে একটা ইলেকট্রন। তো ইলেকট্রন নিউক্লিয়াসে কই থেকে আসতেছে এটা আগে আমাদের বুঝতে হবে। তো ইলেকট্রন নিউক্লিয়াসে আসতেছে, আমরা নর্মালি এই জিনিসটা বলতে পারি, একটা নিউট্রনের ভিতর 2টা জিনিস থাকে।
মানে দুইটা জিনিস মিলে একটা নিউট্রন তৈরি হয়, সেটা হচ্ছে ইলেকট্রন আর হচ্ছে প্রোটন। এই দুইটা মিলে আমাদের নিউট্রন তৈরি হয়। এখন নিউক্লিয়াসে যখন তোমার হচ্ছে নিউট্রন ভাঙে, নিউট্রন ভাঙলে ইলেকট্রন ও প্রোটন পাওয়া যায়। এখন নিউক্লিয়াসে তো ইলেকট্রন থাকতে পারবে না, তাই না? ওখানে তো ইলেকট্রন মাইনাস চার্জ, ওখানে থাকা পসিবল না। তো ওই ইলেকট্রনটা কি হয়, বিটা রশ্মি আকারে বের হয়ে চলে আসে। আর এই যে একটা প্রোটন এক্সট্রা পাইলাম, এখন নিউট্রন এক কম ছিল, -1 হয়ে গেছিল, তোমার 30 থেকে -1 হয়ে গেছিল, নিউট্রন এক কমছে, ভর সংখ্যাও এক কমছিল। কিন্তু আবার কি হয়েছে, একটা প্রোটন যুক্ত হয়েছে না, এখানে ভেঙে একটা প্রোটন তৈরি হয়েছে, তার মানে কি আবার একটা +1। তো এই দুইটা কাটা আলটিমেটলি 30ই থাকে। কিন্তু প্রোটন যেহেতু আমার এক বাড়ছে, তাহলে প্রোটন সংখ্যা 15 ছিল, তার সাথে এক অবশ্যই যুক্ত হয়ে যাবে, 16 হয়ে যাবে। ঠিক আছে? তো এইটাই হচ্ছে কাহিনী, যে নিউক্লিয়াসে তোমার হচ্ছে বিটা রশ্মি তৈরি হয়। বিটা রশ্মি আমরা জানি একটা ইলেকট্রন, যখন হচ্ছে একটা নিউট্রন ভাঙে তখন হচ্ছে ইলেকট্রন আর প্রোটন পাওয়া যায়। তো ইলেকট্রন যেহেতু থাকতে পারবে না, সো ও বের হয়ে চলে আসে। আর হচ্ছে প্রোটন কি হয়, প্রোটন যেহেতু আসলো, তাহলে প্রোটন সংখ্যা তো অবশ্যই বাড়বে, কিন্তু নিউট্রন যেহেতু একটা ভাঙছে, আবার একটা প্রোটন তৈরি হয়েছে, তার মানে দুইটা মিলে আলটিমেটলি তোমার হচ্ছে ভর সংখ্যাটা সেম থেকে যায়। লাস্ট আরেকটা কোশ্চেন, সেটা হচ্ছে ডি অরবিটাল সময়ের চিত্র আঁকো। এটা আঁকতে বলছিল হচ্ছে তোমার ডিউ 20-21 রিটেনে আসছিল। তো ডি অরবিটালের শেপ আমি জাস্ট শর্ট একটু আঁকায় দিই। তো আমরা যদি এটাকে XY বলি, তাহলে DXY হয় হচ্ছে এইটা, এক্স আর ওয়াই এর মাঝখানে যদি থাকে, আমরা জানি ডি এর শেপ হচ্ছে ডাবল ডাম্বেল, তো এক্স আর ওয়াই এর মাঝখানে যদি থাকে, সেটাকে আমরা বলি হচ্ছে DXY। এখন এই সেম জিনিসটাই আমি যদি জাস্ট কি করি, তোমার হচ্ছে অ্যাক্সিস চেঞ্জ করে দিই, এটা হচ্ছে ওয়াই আর জেড, এই ওয়াই আর জেড এর মাঝখানে যদি থাকে, তখন সেটাকে আমি বলে হচ্ছে DYZ। ঠিক আছে? তারপর যদি তার আগে বলে রাখি, আমার ডি অরবিটাল আছে 5টা, DXY, DYZ, DZX, DX² বার Y² আর হচ্ছে DZ²। তো এবার যদি ZX আঁকাইতে চাই, তাহলে Z দিব আর একটা X দিব, মাঝখানে হচ্ছে আমি যদি আঁকাই দিই, তাহলে আমার DZX হয়ে গেল। তারপর যদি X² বার Y²টা হচ্ছে XY এর অ্যাক্সিসের একদম বরাবর থাকে, এটা হচ্ছে আমার X, এটা Y। এখন যদি অ্যাক্সিস বরাবর থাকে, তখন সেটাকে আমি বলি হচ্ছে X² বার Y²। আর Z² এইরকম, অন্য কালার দিয়ে, Z² হচ্ছে এইরকম, এই যে এইরকম, মানে এটা জেড অ্যাক্সিস বরাবর এরকম থাকে। ঠিক আছে? তো এই মোটামুটি এগুলাই হচ্ছে আমার আজকের যে MCQ ক্লাসটা নিলাম, তার এগুলাই মোটামুটি কন্টেন্ট। তো কারো কোনো কনফিউশন থাকলে কমেন্ট বক্সে জানাইতে পারো। আর পরের দিন আমরা হচ্ছে হাইড্রোজেন বর্ণালী সহ বাকি পার্টগুলো দেখবো আর কি, অ্যাটমের যে পার্টগুলো আছে পরের দিন দেখব। তো কারো কোনো কনফিউশন থাকলে জানাইতে পারো, কোথাও বুঝতে অসুবিধা হলে জানাইতে পারো। আর হচ্ছে পরের ক্লাসে দেখা হবে ইনশাল্লাহ। ততক্ষণ পর্যন্ত ভালো থাকো। আসসালামু আলাইকুম। এখানে দিব।